বিহারের প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রাম শিবপুরে বাস করত ফুলবন্তী নামে এক বৃদ্ধা। তার দুই ছেলে ঝুকিন্দর আর মনিন্দর। ফুলবন্তীর স্বামী বহুদিন আগে মারা গেছে। তাদের শিবপুর গ্রামের চারদিকে জঙ্গল, পাশ দিয়ে কোশি নদী বয়ে গেছে। গ্রামের বেশি মানুষ অশিক্ষিত, শিক্ষার আলো সেভাবে প্রবেশ করেনি। গ্রামের লোকেরা চাষবাস করে, এভাবেই তারা জীবনযাপন করে। ফুলবন্তীর দুই ছেলের মধ্যে বড় ছেলে সেরকম পড়াশোনা শেখেনি। অল্প বয়সে সে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে ভাই মনিন্দরকে পড়াশোনা করতে উদ্যোগী করে। মনিন্দর পড়াশোনাতে ভালো ছিল, তাই লেখাপড়া শেষ করে সে গাঁয়ের পোস্ট অফিসে একটা কাজ পেয়ে যায়। কিন্তু তার একটা অদ্ভুত শখ আছে। সে শ্মশান, মৃতদেহ, আত্মা, ভূত, প্রেত ইত্যাদিতে খুব আগ্রহী। তাদের গ্রামে যে হাট বসে, সেখানে একটা বুড়ো এইসব ভূত, প্রেত, কালো জাদু এসবের বই বিক্রি করে হাটের এক কোণে বসে। তাই বইয়ের একনিষ্ঠ খদ্দের মনিন্দর। সেই লোকটা প্রতি হাটবারে মনিন্দরকে এইসব বইয়ের যোগান দেয়। বদলে মোটা টাকা পায় সে। এই ধরনের বই পড়ে মনিন্দর প্রথম গভীর রাতে ঘরে দরজা বন্ধ করে প্রয়োগের চেষ্টা করতে থাকে, কিন্তু সফলতা আসে না। একদিন হাটের সেই লোকটাকে মনিন্দর বলে, কি বই এনে দিচ্ছ হে? বললে, বই পড়ে সফলতা আসছে না, যত সব ফালতু। লোকটা একটু কাছে এসে বলল, বাবু, তাহলে তো সবাই সফল হতে পারত। এসব হাতে কলমে করতে হয়। আজ অমাবস্যা, আপনি আজ রাত 12টা নাগাদ কোশি নদীর ধারে যে শ্মশান আছে সেখানে যাবেন। ওখানে এক পিশাচ সিদ্ধ তান্ত্রিক এসেছেন। ওনাকে তুষ্ট করতে পারলে সব কাজ সিদ্ধ হবে। কথাটা মনিন্দরের খুব মনে ধরল। সে রাতের জন্য তৈরি হয়ে রইল। বাড়িতে সবাই ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গে সে পাঁচিল টপকে সোজা শ্মশানের দিকে রওনা দিল। কোশি নদীর তীরে শ্মশান। সেখানে কারা একটা মরা চিতায় চাপিয়ে সরে পড়েছে। সেই জ্বলন্ত চিতার সামনে এক ভীষণ দর্শন। কেউ বসে আছে। সে চিতার আগুন উপেক্ষা করে হাত ঢুকিয়ে দিচ্ছে চিতায়। সেখান থেকে জ্বলন্ত মৃতদেহের মাংস ছিঁড়ে নিয়ে খাচ্ছে। মনিন্দর বুঝতে পারল এই সেই তান্ত্রিক। সেই তান্ত্রিকের সামনে এসে দাঁড়ালো। দেখল লাল কৌপিনধারী, কপালে সিঁদুর, মাথা জটাধারী এক ভয়াবহ রকমের লোক। জয় তারা নাম করে পোড়া মাংস খাচ্ছে। মনিন্দর তার পায়ে প্রণাম করতে এসে চেঁচিয়ে উঠল, কন হে তু? মনিন্দর তাকে জানালো যে সে তান্ত্রিক বিদ্যা শিখতে চায়। প্রথম দিন তান্ত্রিক তো তাকে পাত্তাই দেয় না, কিন্তু মনিন্দর ছাড়ার লোক নয়। সে প্রতিদিনই শ্মশানে যাতায়াত করতে লাগলো আর তান্ত্রিককে তার ইচ্ছা জানাতে লাগলো। অবশেষে তান্ত্রিক বলল, ঠিক আছে, তোকে আমি তান্ত্রিক বিদ্যা শেখাবো, কিন্তু তোকে অনেক ধৈর্য ধরতে হবে। ফালতু কথা বলে নিজের প্রাণ শক্তির বাজে খরচ করিস না, কথা কম বলবি। তান্ত্রিককে প্রণাম করে মনিন্দর বাড়ি চলে গেল। প্রতিদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর সে ওই তান্ত্রিকের শেখানো মন্ত্রগুলো অভ্যাস করতে শুরু করলো। জিনিসটা খুব বেশি দিন চাপা রইল না। মনিন্দরের কার্যকলাপ সব ধরা পড়ে গেল তার মা ফুলবন্তীর কাছে। সে রাতে কি কারণে বাইরে বেরিয়েছিল। ছোট ছেলের ঘরের কাছে এসে দেখল ঘরে আগুন জ্বেলে ছোট ছেলে কি সব যজ্ঞ শুরু করেছে। তার
খামার থেকে একটা ছাগল এনে সেটাকে বলি দিয়ে রক্ত নিবেদন করছে আগুনে। ভয়ে ফুলবন্তীর বুক কেঁপে উঠল। এইসব জাদু টোনা কালো জাদু করলে ছেলে একদিন চরম বিপাকে পড়বে, তা সে খুব ভালো করে বুঝতে পারল। কাছে গিয়ে ছেলেকে এসব বন্ধ করতে বলল, কিন্তু মনিন্দরের বয়ে গেছে। মাকে এক পাশে সরিয়ে সে নিজের কাজ করে চলল। উপায় না দেখে বুড়ি বড় ছেলে ঝুকিন্দরকে ডেকে আনলো। ঝুকিন্দর এসে এসব দেখে সাংঘাতিক রেগে গেল। ঝুকিন্দর আর তার মা অনেক বোঝালো মনিন্দরকে, কিন্তু যখন কোনো কিছুতেই কিছু হলো না, ঝুকিন্দর করল কি, যাবতীয় পুজোর সাজ সরঞ্জাম টান মেরে বাইরের উঠোনে ফেলে দিল। দুই ভাই চরম ঝগড়া শুরু হলো। ফুলবন্তী বুড়িও চিৎকার তুলে আশেপাশের লোক জড়ো করে ফেলল। গভীর রাতে অনেক লোক জড়ো হয়ে গেল তাদের বাড়িতে। সব কিছু দেখে গ্রামবাসীরা বলল, আবার যদি মনিন্দর এরকম কিছু করে তাহলে তাকে গ্রাম থেকে বের করে দেবে। বাধ্য হয়ে মনিন্দর রণে ভঙ্গ দিল। এরপর মনিন্দর তার সাধনা খুব গোপনে চালাতে থাকলো। শ্মশানের সেই তান্ত্রিক তাকে নানা রকম কালো জাদু শেখাতে লাগলো। এসব দেখে বেশ উন্নতি করতে লাগলো মনিন্দর। লোকচক্ষুর অন্তরালে এসব সাধনা করে চলতে থাকলো তার। এরপর একদিন বড় ভাই ঝুকিন্দর বিয়ে হয়ে গেল পাশের গাঁয়ের মেয়ে চম্পার সাথে। চম্পা এসে বাড়ির কাজকর্ম নিজের হাতে তুলে নিল। শাশুড়ি তার কাজকর্মে খুব খুশি। এতদিনে সে শান্তি পেল, আর কিছুটা নিশ্চিন্ত হলো। ছোট ছেলে ওই তন্ত্রমন্ত্র ছেড়ে দিয়েছে দেখে। মনিন্দর সময় মতো নিজের চাকরিতে যায়, বাড়িতে কাজকর্ম করে। এইসব দেখে মা ফুলবন্তীর আনন্দ ধরে না। সেদিন গুনতে থাকে কবে ছোট ছেলের বিয়ে দেবে, দিয়ে সে চোখ বুঝবে। কিন্তু বিয়ের ব্যাপারে কিছু বলতে গেলে নানা রকম গল্প ফেঁদে মনিন্দর এড়িয়ে যায়। ফুলবন্তী বুড়ি বলে, ওরে হতভাগা, আমি মরলে তোকে কে দেখবে বেটা? মনিন্দর বলে, কেন, বৌদি দেখবে। তোমার পর ওই তো আমার মা। কি বলো বৌদি? এসব শুনে চম্পা মুখে আঁচল চাপা দিয়ে হাসে। সত্যি দেওর তাকে খুব সম্মান করে। দেখতে দেখতে কেটে গেল আরো 5 বছর। এরপর ঝুকিন্দর আর চম্পার একটি মেয়ে হলো। সে বাড়িতে সবার চোখের মণি হয়ে উঠল। নাম রাখা হলো গীতা। সবার তো বটেই, বিশেষ করে কাকা মনিন্দরের সেই খুব আদরের। তাকে নিয়ে সময় কেটে যায় মনিন্দরের। কিন্তু ওই যে বলে, চোরা নাহি শুনে ধর্মের কাহিনী, তেমনি মনিন্দরের অবস্থা হলো। সে গোপনে গোপনে যোগাযোগ রেখেছিল শ্মশানের সেই তান্ত্রিকটার সাথে। এর ফল খুব খারাপ হলো। অবস্থা চরমে ওঠে একদিন। সেদিন অমাবস্যা। শ্মশানে তান্ত্রিক ঝুকিন্দরকে বলে, এবার সাধনার শেষ ধাপ, সব সাধনা করতে হবে। তার কথা মতো মনিন্দর গভীর রাতে শ্মশান থেকে একটা মরা তুলে নিয়ে এলো বাড়িতে। তাকে সেই কাজে সাহায্য করলো সেই তান্ত্রিক। দুজনে মিলে মরাটা গোপনে নিয়ে এসে শুরু করলো তন্ত্র সাধনা। মন্ত্র উচ্চারণের গুনগুন শব্দ এসে পৌঁছালো ঝুকিন্দরের কানে। সে চুপি চুপি বেরিয়ে এসে উঠোনে দাঁড়ালো। দেখলো চারিদিক অন্ধকার হলেও ভাইয়ের ঘরে খুব হালকা করে আলো জ্বলছে। তার মনে আগের ঘটনা ভেসে উঠল। সে খুব শান্ত পর্ণে ভাইয়ের ঘরে উঁকি দিয়ে দেখলো সে যা ভেবেছিল তাই। দেরি না করে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল সে। তাতে বাড়ির সবার ঘুম ছুটে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখতে থাকলো। ঘরের ভিতরে একটা শব, তার ওপর মনিন্দর আসীন, পাশে একটা তান্ত্রিক বসে আছে। ফুলবন্তীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে একটা মুড়ো ঝাঁটা বাগিয়ে তাড়া করে গেল তান্ত্রিকটাকে।
বেগতিক দেখে তান্ত্রিক সদর দরজা খুলে মারল দৌড়। সে সঙ্গে বলল, তোদের আমি পরে দেখে নেব। ফুলবন্তী ঝাঁটা আর একবার দেখাতে সে বেপাত্তা হয়ে গেল। বাকি রয়ে গেল মনিন্দর। তার সঙ্গে বড় ভাই ঝুকিন্দরের মল্লযুদ্ধ বেঁধে গেল। ফুলবন্তী ওদের আলাদা করে মনিন্দরকে মারল এক থাপ্পড়। ততক্ষণে বহু লোক জড়ো হয়ে গেল। ফুলবন্তী বুড়ি বলল, তুই কি ভেবেছিস যে এই বাড়িতে তোকে আমি তান্ত্রিক সাধনা করতে দেব? কখনো না। আমি বেঁচে থাকতে তো দেবই না, মরে গেলেও দেব না। শালা শয়তান! কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করার মতো, এত মারধর গালি খেয়েও মনিন্দর চুপ করে বসে আছে। দেখে মনে হচ্ছে তার বিন্দু মাত্র যায় আসে না। ফুলবন্তী সবাইকে উদ্দেশ্য করে বলল, কাল সকালে সবার উপস্থিতিতে আমি পঞ্চায়েত ডাকবো, দয়া করে সবাই এসো। এরপর সবাই বাড়ি চলে গেল। ততক্ষণে ভোরের আলো ফুটেছে। সকালবেলা হতেই পঞ্চায়েত বসলো। গ্রাম প্রধানের সামনে ফুলবন্তী তার যাবতীয় জমি জমা, পুকুর, বাগান সব কিছু সম্পত্তি বড় ছেলের নামে করে দিল। ছোট ছেলেকে কানা করিয়ে দিল না, বরং তাকে ধমকি দিল, ফের যদি ওই সব কাজ করে তাহলে সে যে পোস্ট অফিসে কাজ করে সেখানে বলে চাকরি শেষ করে দেবে। আজ থেকে সে আলাদা থেকে নিজে রান্না করে খাবে। তাদের সঙ্গে মনিন্দরের কোনো সম্পর্ক নেই। এই ঘটনার পর মনিন্দর কেমন যেন গুম মেরে গেল। এর মাস 6 পর অসুখ করে ফুলবন্তী বুড়ি মারা গেল। তার মৃত্যুর আবার 2 ভাইকে কাছে নিয়ে এলো। 2 ভাইয়ের মিলে মিশে মায়ের কাজ সম্পন্ন করলো। আবার সংসারটা ভালো করে চলতে শুরু করলো। মনিন্দর আবার গীতাকে বুকে জড়িয়ে ধরলো। তাকে নিয়ে দিন কাটাতো মনিন্দর। এর মধ্যেই একদিন একটা রেল দুর্ঘটনাতে ঝুকিন্দর আর তার স্ত্রী মারা গেল। গীতা বেচারি শোকে কাতর হয়ে কাঁদতে থাকলো। মনিন্দর ওকে টেনে নিয়ে মাথায় হাত বোলাতে থাকলো। ঝুকিন্দরের যাবতীয় টাকা পয়সা, জমি, পুকুর, বাগানের মালিক হলো গীতা। গ্রাম পঞ্চায়েত থেকে বলা হলো, যেহেতু গীতা এখনো 18 বছর বয়স হয়নি, তাই তার অভিভাবক হিসেবে মনিন্দর এসব দেখাশোনা করবে। এতে গীতা কোনো প্রতিবাদ করেনি। সে ছেলে মানুষ, এসবের কিছুই বোঝে না। দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো বছর। গীতা এখন 18 বছরের নব্য যুবতী। এদিকে গ্রাম পঞ্চায়েত থেকে লোক মনিন্দরকে অস্থির করে তুলল গীতার বিয়ে নিয়ে। কথাটা গ্রাম প্রধানের কান অবধি পৌঁছালো। পঞ্চায়েত থেকে মনিন্দরকে বলা হলো গীতার বিয়ের ব্যবস্থা করতে, না হলে গ্রাম থেকে তাদের বের করে দেওয়া হবে। মনিন্দর সব শুনে চুপ করে রইল, কারণ সে জানতো গীতার বিয়ে হলেই সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। মনিন্দরের মাথায় এবার চিন্তা ঢুকলো, তাই তো এবার তো গীতার বিয়ে দিতে হবে। কিন্তু নতুন জামাই এসে জমি জামার দখল নিতে চায়, তখন সে কি করবে? এতদিন গীতার জমি জমা ক্ষেত খামার সে অবাধে ভোগ করছে। না, চুপ করে বসে থাকলে চলবে না, কিছু একটা করতে হবে। সেদিন কি একটা উৎসবের কারণে গায়ে মেলা বসেছিল। গীতা মন খুব খুশি। সকালবেলা 2 বেলার রান্না সেরে সে মেলা যাবে বান্ধবীদের সাথে। দাওয়াতে বসে গীতা সবজি কাটতে বসে দেখে তার কাকা বেশ কিছু জন্তু, জানোয়ার, পুতুল তার কাকা নিয়ে আসছে, যেমন চিতাবাঘ, ভালুক, হরিণ, টিয়া পাখি ইত্যাদি। কাকাকে জিজ্ঞাসা করলে মনিন্দর বলল, ওগুলো মরার পরে ওদের ছাল চামড়া ছাড়িয়ে তার ভেতর খড় তুলো সব ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাতে গীতার ভয় পাবার কিছু নেই। কিন্তু সেদিন থেকে গীতা লক্ষ্য করলো তার কাকা রোজ রাতে দরজা বন্ধ করে কিছু একটা করে। সে এসবের মাথা মুন্ডু কিছু বুঝতে পারল না।
একদিন একটা আশ্চর্য ব্যাপার ঘটল। একটা টিয়া পাখি উড়ে এসে তাদের উঠোনে এসে বসলো আর কিচির মিচির করে ডাকতে লাগলো। গীতা উঠোনে কি কাজ করছিল, জিনিসটা তার চোখে পড়ল। হঠাৎই মনিন্দর কি একটা মন্ত্র উচ্চারণ করতে করতে এসে সেই টিয়া পাখির গায়ে 3 বার ফোঁ দিল। দেখতে দেখতে জীবন্ত টিয়া পাখি পুতুল টিয়া পাখিতে পরিণত হলো। মনিন্দর তাকে ধরে নিয়ে তার ঘরের ভেতর নিয়ে গেল। গীতার মনে পড়ল, মেলার দিন তার কাকা অন্যান্য জীবজন্তুর পুতুলের সাথে একটা টিয়া পাখির পুতুলও নিয়ে এসেছিল না? এই টিয়াটা সেই টিয়াটা নয় তো? তাহলে তার কাকা কোন মন্ত্র বলে সেটাকে জীবন্ত করেছে? আশ্চর্য ব্যাপার তো। গীতা মনে মনে খুব ভয় পেল, কারণ মরা জিনিসে প্রাণ সঞ্চার করা সোজা ব্যাপার না। সে চিন্তা ভাবনা করে কোনো সমাধান খুঁজে পেল না। তার কেবলই মনে হতে লাগলো তার সাথে খুব খারাপ কিছু একটা ঘটতে চলেছে। সেদিন আমাবস্যা, সারাদিন বৃষ্টি হচ্ছে। সন্ধ্যার পর থেকে একটু বেশি শুরু হলো। তাড়াতাড়ি খেয়ে মনিন্দর আর গীতা শুতে গেল যে যার মতো নিজের নিজের ঘরে। মাঝরাতে খুব জোরে জোরে মন্ত্র উচ্চারণের শব্দে গীতার ঘুম ভেঙে গেল। সে বিছানাতে শুয়ে থাকতে পারল না। ঘর থেকে বেরিয়ে সে বুঝতে পারল শব্দটা আসছে কাকার ঘর থেকে। সে চুপি চুপি কাকার ঘরে এসে উঁকি দিল। তারপর সে যা দেখলো তাতে তার খুব ভয় লেগে গেল। সে দেখলো তার কাকা একটা লাল কাপড় পরে, কপালে রক্ত চন্দনের টিকা লাগিয়ে কি সব মন্ত্র উচ্চারণ করে যাচ্ছে। সামনে দাঁড় করানো হয়েছে পুতুল চিতাবাঘটা। মনিন্দর মন্ত্র উচ্চারণ করছে আর চিতার গায়ে ফোঁ দিচ্ছে। ধীরে ধীরে চিতাবাঘ জাগ্রত হলো। সে প্রাণ ফিরে পেয়ে গোটা ঘরে গর্জন করে বেড়াতে লাগলো। আর তা দেখে পৈশাচিক হাসি হাসতে লাগলো মনিন্দর। সেই ঘটনা দেখে গীতা হয়তো নিজের অজান্তে ভয়ে চিৎকার করে উঠেছিল। সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরে গেল মনিন্দরের। জানালার পাশে গীতাকে দেখে সে তাকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে এসে ঘরে ফিরল। ভয়ে আতঙ্কে গীতার মরমর অবস্থা। মনিন্দর গীতাকে বলল, কি দেখছিস? খুব অবাক হচ্ছিস না? এইসব প্রতিশোধ নিচ্ছি তোর থেকে। আমি যখন তন্ত্র সাধনা শুরু করেছিলাম তখন তোর বাবা ঠাকুমা বাধা দিয়েছিল আমাকে। তোর ঠাকুমা আমাকে সম্পত্তির কানা করে দিল না, উল্টে গালাগালি করলো সবার সামনে। তোর বাবার এত সাহস যে বাইরের লোকের সামনে মারধর করলো আমাকে। শেষে পঞ্চায়েত ডেকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করলো। আমি তখনকার মতো চুপচাপ ছিলাম। লোক দেখানি করে তখনকার মতো সাধনা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু গোপনে গোপনে শ্মশানের সেই তান্ত্রিকের কাছে সব বিদ্যায়ত্ত করছিলাম। তো ঠাকুমা আমার মা ছিল, তাকে কিছু করতে পারিনি। কিন্তু মরণ বান চালিয়ে দুর্ঘটনা ঘটিয়ে তোর বাবা মাকে খুন আমি করেছি। তোর মাকে মারার ইচ্ছা ছিল না, কিন্তু ওই দিন তোর বাবার সাথে বৌদি ছিল, তাই তাকে মরতে হলো। বাকি রয়ে গেলি তুই। তোর নামে জমি জমা থাকলেও অভিভাবক ছিলাম আমি, বেশ ছিলাম। কিন্তু পঞ্চায়েত থেকে যখন তোর বিয়ের কথা বললো তখন ভেবে দেখলাম তোর বয়সে তো জমি জমা পুকুর বাগান সব কিছু সম্পত্তি দখল করে আমাকে পথে বসাবে। সেজন্য তান্ত্রিকের সাথে যুক্তি করে তোকে মারার পরিকল্পনা করি। ঠিক দেখেছিস তুই, এরা সবাই মৃত প্রাণী হলেও আমি এদের মধ্যে প্রাণ সৃষ্টি করেছি, জাগ্রত করেছি। আজ আমার সাধনা সফল। আজ এই চিতাবাঘকে জাগিয়েছি, একে দিয়ে তোকে খুন করব। কোনো প্রমাণ থাকবে না আমার নামে, উপরন্তু তোর যাবতীয় সম্পত্তির মালিক হব আমি। নে, এবার মরার জন্য তৈরি হ।
এই বলে সে দৌড়ে বাইরে বেরিয়ে এসে দরজার শেকল লাগিয়ে দিল। গীতা বেচারি একদমই তৈরি ছিল না এরকম একটা ঘটনার জন্য। সে তো বিশ্বাসই করতে পারছে না তার পিতৃসম কাকা যে তাকে কোলে নিয়ে মানুষ করেছে সে এমন একটা ঘটনা ঘটাতে পারে। ভয়ে ব্যাকুত হয়ে গেল গীতা। এদিকে মন্ত্র পড়ে চিতাকে জাগিয়ে তুলেছে মনিন্দর। বিরাট গর্জন করতে করতে বাঘ এসে হাজির হলো গীতার সামনে। মৃত্যুর সম্মুখীন গীতা, আর তার রক্ষে নেই। বাঘটা খুব জোরে একটা ঝাঁপ দিল। বাঘটা ভয় চিৎকার করে উঠল গীতা। বাইরে শোনা যাচ্ছে কাকা মনিন্দরের ভয়ঙ্কর হাসি। সে বাঘকে বারবার উস্কে দিচ্ছে গীতাকে আক্রমণ করার জন্য। কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটল। যে বাঘ গীতার দিকে ধেয়ে আসছিল সে এক লাফে ঘরের দরজা ভেঙে বাইরে উঠোনে বেরিয়ে পড়ল গর্জন করতে করতে। সে মনিন্দরের দিকে এগোতে থাকলো। সমস্ত উঠোন দৌড়ে বেড়াতে লাগলো মনিন্দর, কিন্তু বাঘ তার পিছু ছাড়ে না। ছুটিয়ে ক্লান্ত করে বাঘ ঝাঁপিয়ে পড়ল মনিন্দরের ঘাড়ে। তাকে ছিঁড়িয়ে টুকরো টুকরো করে ফেললো বাঘ। ততক্ষণে গীতা বাইরের উঠোনে এক কোণে এসে দাঁড়িয়েছে। তাকে দেখে বাঘ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলো। তারপর সে আবার পুতুল বাঘে পরিণত হলো। বাঘের মুখ থেকে একটা ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে এলো। সে ধোঁয়াতে আবছাভাবে দেখা গেল তার ঠাকুমা ফুলবন্তী বুড়ির মুখ। গীতার মনে পড়ল তার বাবা মা বলতো যে কিছুতেই তার ঠাকুমা বাড়িতে কাকার এসব তন্ত্রমন্ত্র মেনে নেবে না, এমনকি মরে গেলেও না। সেজন্য আজ তার ঠাকুমার আত্মা এসে শয়তান কাকাকে হত্যা করে গীতার জীবন রক্ষা করেছে। গীতা দুই হাত জোর করে ঠাকুমার উদ্দেশ্যে প্রণাম জানালো। ততক্ষণে অন্ধকার দূর হয়ে সূর্য উঠছে। শুরু হচ্ছে এক নতুন দিনের। গীতা সোজা চলে গেল পঞ্চায়েত প্রধানের বাড়ি। তাকে সব কিছু জানাতে তিনি আরো অন্যান্য সদস্যদের নিয়ে গীতাদের বাড়িতে এলেন। সব কিছু নিজের চোখে দেখে বললেন, ভগবান কোনোদিন পাপ সহ্য করেন না, তাহার চোখে ফাঁকি দেওয়া যায় না। তিনি যা করেছেন মঙ্গলের জন্য করেছেন। গীতাকে তার খুব পছন্দ হলো। নিজের ছেলের সাথে গীতার বিয়ে সম্পন্ন করলেন তিনি। আর কোনো কষ্ট রইল না গীতার।